হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাব বেলপাহাড়ি। এখন সকাল 6টা বাজে। এখন বেরোলাম, বাইকের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন। সকাল 6:15 বাজে আমরা হাওড়া ব্রিজে পৌঁছালাম। আপনাদের নিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আমার বাইকে করে। সকাল সকাল বেরিয়েছি কারণ একদিনেই ফিরবো ওর প্রত্যেকবারের মতো। এবারের জার্নি একটা দীর্ঘ জ্যাম দিয়ে শুরু হলো। সাঁতরাগাছি স্টেশনে রাখে ডান দিকে জাস্ট দেখুন জ্যামটা কীরকম। সকাল 6:30। সাঁতরাগাছি ব্রিজের পরে খুব একটা জ্যাম ছিল না, তাই আরাম করেই পৌঁছে গেলাম কোলাঘাট। এখন বাজে সকাল 7:30। কোলাঘাটে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে কোলাঘাট থেকে জার্নি শুরু করলাম। আমরা যখন দীঘা মন্দারমণি যাই তখন কোলাঘাট ক্রস করে আমরা বাঁ দিকে যাই, কিন্তু এবার আমাদের সোজা যেতে হবে খড়গপুরের দিকে। দেখতে দেখতে আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা। আর কিছুটা এগোলেই খড়গপুর পড়বে। খড়গপুর ক্রস করতেই রাস্তার শোভা অনেক বেড়ে গেল, আর রাস্তা পিচ থেকে কংক্রিটের হয়ে গেল। যদি সড়ক পথে বেলপাহাড়ি আসতে চান, অর্থাৎ ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি যদি ঘুরে দেখতে চান, তাহলে সবচেয়ে সোজা যে রাস্তা সেটা হচ্ছে খড়গপুর ক্রস করে আপনারা সোজা আসবেন লোধাশুলি পর্যন্ত। ওখান থেকে ডান দিকে 20 কিলোমিটার জাস্ট ঝাড়গ্রাম। এছাড়াও ট্রেনে অথবা বাসে করে আপনারা ঝাড়গ্রাম পৌঁছাতে পারেন। আর বেলপাহাড়ি যাওয়ার জন্য ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির গাড়ি বা বাস আপনারা পেয়ে যাবেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম লোধাশুলি। রাস্তায় চেনার কিছু নেই, একদম সোজা রাস্তা। শুধু আপনাকে একটা কথাই মনে রাখতে হবে, লোধাশুলি পৌঁছে যে ব্রিজ পাবেন সেই ব্রিজে উঠবেন না। ব্রিজের বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা আপনারা পেয়ে যাবেন। এই যে লোধাশুলির ওভারব্রিজ না ঢুকে বাঁ দিক দিয়ে ঢুকে এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন ঝাড়গ্রাম। লোধাশুলি থেকে পথ যতই ঝাড়গ্রামের দিকে এগোচ্ছে তত যেন রাস্তা গভীর অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছে। দেখুন একবার চারিদিকটা, কি অপরূপ দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটার ডিস্টেন্স 37 কিলোমিটার, একটার ডিস্টেন্স 40 কিলোমিটার। যদিও আমরা 40 কিলোমিটার রাস্তাটা দিয়ে যাব, কারণ প্রথমে আমরা যাব ঝাড়গ্রামের চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে, যেটা কিনা ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। পৌঁছালাম চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে। এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বার থেকে সোজা এগিয়ে বাইক পার্কিংয়ের জায়গা। বাইক বা গাড়ি ওখানে পার্ক করতে পারেন। আর তার বাঁ দিকে টিকিট কাউন্টার, 5 টাকা লাগে জনা প্রতি টিকিট। আমরা এখন যাচ্ছি চিল্কিগড় কনক দুর্গা টেম্পল। কেউ নেই রাস্তায়, আমি একাই যাচ্ছি। দুদিকে জঙ্গল ঘেরা আছে, যদিও দারুণ। ঝাড়গ্রাম এলে এই জায়গাটা মিস করো না। কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে ঘন জঙ্গল। এখানে প্রায় 350 থেকে 433 ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আছে। হঠাৎ দেখি রাস্তার বাঁদিকের জঙ্গলে একটা হাতির পাল। তারপর ভালো করে দেখতে বুঝলাম যে না, ওটা নকল হাতি। কনক দুর্গা মন্দিরের পাশে নৌকা বিহারেরও
ব্যবস্থা আছে, আপনারা এসে অনায়াসে এখানে বোটিংও করতে পারেন। চিল্কিগড় কনক দুর্গা মন্দির। দেবী এখানে চতুর্ভুজা এবং দেবীর বাহন হচ্ছে ঘোড়া। এই হচ্ছে আদি মন্দির। সামন্ত রাজা গোপীনাথ মহামায়ার স্বপ্নাদেশে এই মন্দিরটি তৈরি করেছিলেন। শোনা যায় বাজ পড়ে মন্দিরটি মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে যায়। তারপরে এই নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং দেবীকে সেখানে নিয়ে যাওয়া হয়। মন্দিরে ঠাকুরের ছবি তুলতে দেওয়া হয় না, তাই আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ডুলুংকে দেখতে। শান্ত স্বচ্ছ ডুলুং নদী। বর্ষাকালে এই নদীই নাকি স্রোতস্বিনী হয়ে ওঠে। দেখুন কি সুন্দর। কিছুটা এগোতেই পাথুরে জায়গার উপর দিয়ে নদীটা বইছে। সত্যি পাহাড়ি নদীই মনে হচ্ছে। ডুলুংয়ের ধারে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সোজা যাব বেলপাহাড়ি। একটু এগোতেই আবার দেখতে পেলাম ডুলুং নদীকে। এই ডুলুং নদীর ওপরে এই ব্রিজ ক্রস করে সোজা গেলেই চিল্কিগড় রাজবাড়ি। আস্তে আস্তে এগিয়ে পড়লাম চিল্কিগড় রাজবাড়ির কাছে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির মূল ফাটক। সোজা গিয়ে আপনারা যখন আসবেন তখন রাজবাড়িটাও ঘুরে দেখবেন। আমরা সময়ের অভাবের জন্য সোজা বেলপাহাড়ি চলে যাচ্ছি। শালপিয়ালের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে বেলপাহাড়িতে। আর দূরে ক্যামেরায় না ধরা পড়লেও নিজের চোখে ছোট ছোট দূরের পাহাড়গুলো আস্তে আস্তে চোখে পড়তে শুরু করলো। অসাধারণ দৃশ্য, আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর। কিন্তু এখানে লোক অত আসে না। আপনারা আসুন, খুব ভালো লাগবে। বেলপাহাড়িতে এখন কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আসতে পারেন। বেলপাহাড়ি পৌঁছে প্রথমেই আমরা দেখতে যাচ্ছি ঘাগড়া জলপ্রপাত। বলে রাখা ভালো, রাস্তায় খাবারের দোকান নেই, তাই বেলপাহাড়ি যে বাজার সেখানে পৌঁছেই আপনারা লাঞ্চ করে নেবেন, কারণ রাস্তায় আপনারা খাবারের দোকান নাও পেতে পারেন। এবারের ট্রিপে বেলপাহাড়ির 4টে জায়গা আমি দেখাবো আপনাদের। প্রথমে এখন যাচ্ছি ঘাগড়া ওয়াটারফল। এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে তারাফেনী নদী, আর তার বাঁ দিকেই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। চলুন সামনে নিয়ে গিয়ে দেখাই। এই হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। যদিও জলপ্রপাত উপভোগ করতে গেলে আপনাকে বর্ষাকালে আসতে হবে। এই রাস্তা দিয়ে যখন আপনারা আসবেন একটু সাবধানে দেখে দেখে হাঁটবেন, কারণ এক মানুষ ঢুকে যাওয়ার মতো বড় বড় গর্ত। স্থানীয় ভাষায় এটাই ঘাগড়া, আর তার থেকেই নাম ঘাগড়া ওয়াটারফল। বিখ্যাত বাংলা বই বেহুলা লক্ষীন্দরের শুটিং এখানেই হয়েছিল। বেলপাহাড়ির অরণ্যে ঘেরা এই জলপ্রপাত নেই কোনো প্রচারের আলোতে, তাই অনেক পর্যটকই এই জায়গার নাম জানে না। একবার এসেই দেখে যান কত সুন্দর এই জায়গা। এই প্রত্যেকটা স্পটের আশেপাশে আপনারা 2-1টা করে হোমস্টেও পেয়ে যাবেন, কিন্তু ওই যে বললাম সেরমভাবে প্রচারের আলোতে নেই। পাথরে ধাক্কা খেয়ে তারাফেনী নদী নেমে আসছে নিচের দিকে। একটু নিচে পড়ে আবার সোজা চলে যাচ্ছে একে বেঁকে তারাফেনী ড্যামের কাছে। কিছুক্ষণ বসে রইলাম এখানে। নদীর স্রোত, নদীর গর্জন মন মুগ্ধ করে দিচ্ছে। এরপরে আমরা যাব তারাফেনী ড্যাম দেখতে। ঘাগড়া ওয়াটারফলের অদূরেই রয়েছে তারাফেনী ব্যারেজ। এই হচ্ছে সেই তারাফেনী ব্যারেজ। খুব সুন্দর, শীতকালে এলে নানা রকম পাখি এখানে দেখা যায়। তারাফেনী ব্যারেজে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম গাড্রাসিনী পাহাড় দেখার জন্য। গাড্রাসিনী পাহাড় আপনাকে বেলপাহাড়িতে আবার যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে, এবং বেলপাহাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড্রাসিনী পাহাড়। আমরা ওই পাহাড়ের চূড়াতেই উঠব। লাল মাটির ওপর দিয়ে আমরা এগোতে থাকলাম গাড্রাসিনী পাহাড়ের দিকে।
এটাই গাডরাসিনী পাহাড়ে ওঠার রাস্তা। বাইক সাইডে রেখে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম ট্রেক করার জন্য। দুদিকে ঘন অরণ্যের মধ্যে দিয়ে পাহাড়ি পথ ওপরের দিকে উঠে গেছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও রাস্তা খুবই খাড়াই। আমরা ট্রেক করছি এখন গাডরাসিনী। ওই নিচ থেকে উপরে উঠেছি, যেতে হবে অনেক উঁচুতে, এদিকে উঁচুতে উঠতে হবে, প্রচন্ড খারাপ। জঙ্গলের মধ্যে অন্য কোনো টুরিস্ট নেই। দেখুন রাস্তাটা কেমন খাড়াই। যাদের প্র্যাকটিস নেই তাদের তো জিভ বের হয়ে যাবে, যেমন আমার হচ্ছে এখন। খুবই খাড়াই রাস্তা, আস্তে আস্তে দেখে দেখে উঠবেন যখনই আসবেন আপনারা। খাড়াই পথে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি। সামনে একটা মন্দির দেখতে পেয়ে ভাবলাম বোধহয় আমাদের ট্রেকিং শেষ হলো, কিন্তু না, এখনো শেষ হয়নি। কিন্তু এই মন্দিরে আমরা একটু বিশ্রাম করে নেব। মন্দির থেকে আরো মিনিট 10 ট্রেক করে আমরা পৌঁছালাম হিল টপে। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ছোট ছোট, সেগুলো ঘাটশিলার অন্তর্গত পাহাড়। খুব সুন্দর, খুব শান্তি। এখানে কোনো টুরিস্ট নেই, কেউ নেই, পুরো ফাঁকা। কিছুক্ষণ পাহাড়ের চূড়ায় সময় কাটানোর পর আমরা নামতে থাকলাম নিচের দিকে। এরপরে আমরা যাব খাদারানি লেক। যখন আপনারা এরকম ছোটোখাটো ট্রেকিংয়ে আসবেন তখন নামার সময় খুব সাবধানে নামবেন। গাডরাসিনী পাহাড় থেকে নেমে আমরা বাইক স্টার্ট করলাম, যাব খাদারানি লেক। গাডরাসিনী পাহাড়ের নিচে বাঁ দিকে একটা খুব সুন্দর আশ্রম আছে, পারলে ঘুরে দেখতে পারেন। পাহাড় থেকে নেমে কাউকে না দেখতে পেয়ে গুগল ম্যাপের ওপর ভরসা করে বেরিয়েছিলাম খাদারানি লেক দেখার জন্য। তো গুগল ম্যাপ আমাকে এই রাস্তায় নিয়ে এসছে, বাইকে চলছি দেখে। কোনো রাস্তা নেই, জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা। দেখুন রাস্তা, গুগল ম্যাপ আমায় সাজেস্ট করে নিয়ে যাচ্ছে গভীর অরণ্যের ভেতর দিয়ে। শুনেছি নাকি এই জঙ্গলে হাতিও থাকে, জানি না কি অবস্থা, কিন্তু গুগল ম্যাপ আমাকে এই রাস্তায় সাজেস্ট করে নিয়ে যাচ্ছে। কিন্তু এর ভালো রাস্তা আছে। অবশেষে জঙ্গলি পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের অন্তিম গন্তব্য খাদারানি লেকে। আর খাদারানি লেকে পৌঁছানোর সাথে সাথে খাদারানি লেকের সৌন্দর্য দেখে জঙ্গলি পথে বাইক চালানোর সময় যে মনে অস্থিরতা তৈরি হয়েছিল সেটা একেবারে শান্ত হয়ে গেল এই শান্ত নিবিড় প্রকৃতি দেখে। খাদারানি লেকের চারিধারে আছে ঘন জঙ্গল আর পাহাড়, খুব সুন্দর। এখানে সূর্যাস্ত দেখতে খুব সুন্দর লাগে। খাদারানির স্বচ্ছ জলে আকাশ ও পাহাড় জঙ্গলের যে ছায়া পড়েছে তা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। প্রতীক্ষা করে সূর্যাস্ত আমরা দেখতে পেলাম না, কারণ সূর্য যেখানে অস্ত হয়েছে সেখানে মেঘ রয়েছে। কিন্তু তাও দুঃখ নেই, এত সুন্দর পরিবেশে তো কিছুক্ষণ সময় কাটাতে পারলাম। সূর্য অস্ত যেতেই চারিদিকে নেমে আসতে শুরু করলো অন্ধকার। পাহাড়গুলো সবুজ থেকে কালো কালো দেখাতে শুরু করলো। আমরাও খাদারানিকে তথা বেলপাহাড়িকে মনে মনে বিদায় জানিয়ে এগোতে শুরু করলাম কলকাতার দিকে। গাডরাসিনী পাহাড় ঘুরে যদি খাদারানি লেক আসেন তাহলে অবশ্যই কোনো স্থানীয়দের জিজ্ঞেস করে নেবেন, ভালো রাস্তা আছে সেটা ধরে আসবেন। পরন্ত আলোতে এবারের শেষবারের মতো পাহাড় দেখে নিলাম। আবার কবে আসবো কে জানে, কিন্তু এত সুন্দর জায়গা আসবো তো অবশ্যই। আমরা পৌঁছালাম বেলপাহাড়ি।
এই হচ্ছে বেলপাহাড়ির মেন সদর। আপনারা যদি আসেন চেষ্টা করবেন খাওয়া দাওয়া এখানেই সেরে নিতে। এখানে কয়েকটা হোটেল আছে, এখানে খাবার পেয়ে যাবেন এবং জলও এখান থেকে নিয়ে নেবেন। যেভাবে এসেছিলাম ঠিক একই রাস্তা অনুসরণ করে ফেরত যেতে লাগলাম কলকাতার দিকে। এখন বাজে রাত 9টা। আমরা পৌঁছালাম কোলাঘাটে, কিছু খেয়ে নেবো এখান থেকে। আমরা কলকাতায় ফিরে এসেছি। এটা দ্বিতীয় হুগলি সেতু। এখন বাজে রাত্রির 11টা। বন্ধুরা, আমি এই ধরনেরই ভিডিও বানাই। যদি আপনাদের ট্রাভেল ভ্লগ ভাল লাগে, মোটো ভ্লগ ভাল লাগে, তাহলে অবশ্যই দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরম ভিডিও আমি এই চ্যানেলে দিতেই থাকবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। বাই বাই।